আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অপহরণের পর মুক্তিপণ দাবি, রংপুর সিআইডির এএসপি সহ 5 জন কারাগারে। ডেঙ্গু পরিস্থিতিতে উদ্বিগ্ন সরকার, বর্ষা মৌসুমের 4 মাস আগে মশার হটস্পটের তালিকা চাইলেন মেয়ররা। গণটিকার দ্বিতীয় ডোজ 7 সেপ্টেম্বর থেকে, করোনায় আরো 114 মৃত্যু, শনাক্তের হার নামল 15% নিচে। কাঠগড়ায় ফোন আলাপের ঘটনায় 3 পুলিশ প্রত্যাহার, সিনা হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 সেপ্টেম্বর। আফগানিস্তানে বিশ্বব্যাংকের সহায়তা স্থগিত, কাবুলে আটকে পড়াদের উদ্ধারে কাজ করবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছে আমি এমএজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরো থাকছে, 4 বছরে ফেরত পাঠানো যায়নি রোহিঙ্গাদের, মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান। দিনাজপুরের চিরির বন্দর থেকে মা ও ছেলেকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে রংপুর সিআইডির এএসপি সহ 3 পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক ও পুলিশের এক সোর্সকে আটক করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষ ও রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। গেটের ভিতরে ঢুকে আমার খালাতো ভাইকে আর খালাকে মুখে টেপ বেঁধে হ্যান্ডকাপ পরায় দেয়। অপহৃতদের স্বজনরা জানান, 23শে আগস্ট রাত 8টার দিকে 7-8 জন ব্যক্তি নিজেদের পুলিশের লোক পরিচয় চিরির বন্দরের নান্দারাই গ্রামের লুৎফর রহমানের বাড়িতে যায়। পরে তারা লুৎফরের স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। এরপর মুক্তিপণ হিসেবে দাবি করে 15 লাখ টাকা। বলে আমরা সিআইডির লোক, আমরা ডিবির লোক। তো ওরা ভাঙচুর করে সোনা টোনা যা ছিল, ঘরের আসবাবপত্র ফাইলপত্র যা ছিল সবকিছু নিয়ে নেয়, গাড়ির চাবি বলে গাড়ি পর্যন্ত নিয়ে চলে যায়। অপহৃত পরিবারের সদস্যরা 8 লাখ টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার বাসেরহাটে যায়। অপহরণকারীরাও সে সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের ধাওয়া করা হয়। মাইক্রোবাস নিয়ে পালাবার চেষ্টা করলে অপহৃতদের স্বজনরা ধাওয়া করে 10 মাইল থেকে পুলিশের সহযোগিতায় তাদের আটক করে। গাড়ি উঠতে বলতেছে, এরকম ইশারা করতেছে। আমি তো ভয়ে ওদের কাছে যেতে পারতেছি না, আমাকে গুলি করে দেয় নাকি, ব্যাগটা নিয়ে যায়, এরকম একটা অবস্থা হতে পারে। আমি কিন্তু যে সাইডে গেট খোলাইছে ওই সাইডে না যায়, এনার মোটরসাইকেলে উঠে আমরা সাইডে যাই, বললাম যে এই যে এনারা ইয়ে করতেছে, তখন কিন্তু সবাই ওই মোটরসাইকেল ধাওয়া করলো, তখন গাড়ি ওরা খুব ডানে ঘুরে ওই 10 মাইলের দিকে ইয়া করলো। আটককৃত 3 পুলিশ সদস্য হলেন রংপুর সিআইডির এএসপি সারওয়ার কবির, এসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক। সিআইডি রংপুর জোনের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলছেন, ওই পুলিশ কর্মকর্তা অনুমতি না নিয়ে দিনাজপুর গিয়েছিলেন। এছাড়া অন্য 2 পুলিশ সদস্য ছুটিতে ছিলেন। তারা পুলিশের গাড়ি না নিয়ে কালো রঙের একটি মাইক্রোবাস ব্যবহার করেছে বলেও জানান তিনি। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বিগ্ন সরকার। এই অবস্থায় বর্ষা মৌসুমের 4 মাস আগে মশার হটস্পটের তালিকা চেয়েছেন সিটি মেয়ররা। আর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, এডিস মশা নিধনে সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। মহামারীকালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য বিভাগ এবং সংস্থার কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা। যোগ দেন ঢাকার 2 মেয়র ছাড়াও গাজীপুর সিটি মেয়র। এ সময় 2 মেয়র জানান, ডেঙ্গুর প্রকোপ রোধে চলছে জরিমানা সহ নানা প্রচার। একই সাথে নগরবাসীর সহযোগিতাও চান তারা। 2019 সালে যে অবস্থা ছিল তার 10 ভাগের 1 ভাগে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। বিশেষ করে যেটা কষ্টদায়ক সেটা হলো বাচ্চারা আক্রান্ত হচ্ছে। তো সেই জায়গায় আমি মনে করবো যে স্বাস্থ্য অধিদপ্তর আরো কার্যকর ভূমিকা রাখবে। আমি শুধু একটু অনুরোধ করবো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরকে, আপনারা যে হটস্পটগুলো দেন, যেদিন থেকে আমাদের সিজন শুরু হবে তার যদি 4 মাস আগের থেকে আমরা পাই,
তাহলে কিন্তু আমাদের জন্য এটি অত্যন্ত কার্যকর হবে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম মশার উৎস ধ্বংস করতে ছাদ বাগানকে আরও পরিষ্কার করার তাগিদ দেন। গুরুত্ব দেন সমন্বিত মশক নিধনে। খুব অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি এবং খুব সাইন্টিফিক্যালি আমাদের করতে হবে, কারণ আমরা হুটহাট করে কিছু করতে পারবো না, কারণ আমাদের উই হ্যাভ টু বি কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, যাতে নাকি এনভায়রনমেন্ট ক্ষতি না হয়। আমরা ইন্টিগ্রেটেড ব্যাকটেরিয়া ম্যানেজমেন্ট হলো যে ন্যাশন ওয়াইড করবো। শুধু মেয়র নয়, মশার প্রকোপ কমাতে কাউন্সিলরদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান মন্ত্রী। তো পানি দেন, তো তার সাথে একটু কেরোসিন দিয়ে দেন, বাস হয়ে যাবে। আপনার প্লান্টের কোনো ক্ষতি হবে না, আপনার এডিস মশা আর প্রজনন হবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা প্রতিরোধে গণটিকা দ্বিতীয় ডোজ 7 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম। এদিকে করোনায় 24 ঘন্টায় মারা গেছে 114 জন, নতুন করে শনাক্ত 4966। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে 14.76%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রাজধানীর সিএমএসডি মিলনায়তনে প্রবাসীদের পাঠানো পোর্টেবল ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠান। দুটি চালানে 561টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর থেকে 300 বিভিন্ন হাসপাতালে বিতরণ করবে স্বাস্থ্য অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, করোনা পরবর্তী সময়েও এসব ভেন্টিলেটর রোগীর সেবায় সহায়ক হবে। আমাদের দেশের মানুষ সুযোগ সুবিধা পায়, বিশেষ করে যারা মুমূর্ষ রোগী, তারা কিন্তু এটা একটা হেল্প কিন্তু অবশ্যই পাবে। আবার কেউ হয়তো মনে করেন যে করোনার জন্যই আনা হলে, আসলে তাও না। এই করোনা তো একদিন হয়তো চলে যাবে আমাদের দেশ থেকে, করোনার অন্যান্য রোগীরাও কিন্তু এর থেকে উপকৃত হবে। বিশেষ করে ইমার্জেন্সিতে লাইফ সেভিং হিসেবে অনেক কিন্তু উপকার হবে আশা করি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, 7 সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হবে। শিগগিরই আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজের পাশাপাশি নতুন করে টিকা কার্যক্রম চালাতে কোনো সমস্যা হবে না। 60 লক্ষ যে ফাইজারের টিকা আসার কথা ছিল এই মাসের একদম শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তোবা আমরা এটা পেয়ে যাব। 7 তারিখে আমাদের সেকেন্ড ডোজটা দেওয়ার কথা, 7 সেপ্টেম্বর। ইতিমধ্যে আমরা জেনেছি যে 30 তারিখে আমাদের 50 লাখ সিনোফার্ম টিকা আসবে। তিনি জানান, 30টি আরটিপিসিআর মেশিন কেনার চেষ্টা চলছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনায় 24 ঘন্টায় মারা গেছে 114 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25,627। 788টি ল্যাবে 33,640টি নমুনা পরীক্ষায় শনাক্ত 4,966। মোট শনাক্ত 14,77,930। নতুন 7,808 জন সহ সুস্থ হয়েছে 13,89,571। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 14.76%। সুস্থতা 94% বেশি ও মৃত্যু 1.73%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 34 জন, চট্টগ্রাম বিভাগে 29 এবং রাজশাহী ও খুলনা বিভাগে 13 জন করে মারা গেছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 24 ঘন্টায় করোনা ও উপসর্গে ময়মনসিংহে 10 জন সহ 13 জেলায় 55 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন করোনায় ও 6 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। নতুন করে 170 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 21.25%। খুলনার 3 হাসপাতালে 5 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে 1 জন করোনা এবং 6 জন মারা গেছে উপসর্গ নিয়ে। বরিশালে করোনা উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। বগুড়া ও ফরিদপুরে করোনা ও উপসর্গে মারা গেছেন আরও 10 জন। নতুন করে আক্রান্ত হয়েছে 47 জন। চট্টগ্রামে নতুন শনাক্ত 292 জন, মারা গেছেন 3 জন। এছাড়া কুষ্টিয়ায় 5, নাটোরে 3, সাতক্ষীরায় 2, ঝিনাইদহে 1 ও গাজীপুরে 1 জন মারা গেছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টানা 3 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস ও অন্যতম প্রধান সাক্ষী শাহিদুল ইসলাম এই 3 দিনে সাক্ষ্য দিয়েছেন। আগামী 5 থেকে 8 সেপ্টেম্বর বাকিদের সাক্ষ্য গ্রহণের আদেশ দিয়েছেন আদালত। এদিকে সিনহা হত্যা মামলায় আদালতে বরখাস্ত ওসি প্রদীপের ফোনে কথা বলার দায়ে পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বুধবার প্রথম দফার টানা 3 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, বাকিদের সাক্ষ্য গ্রহণের জন্য 5 থেকে 8 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষী এবং যারা সমাপ্ত হয়েছে এবং
অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী মেজর সিনহার সহকর্মী সিফাতেরও সাক্ষী এবং যারা শেষ করতে পেরেছি। আদালত থেকে বেরিয়ে মামলার অন্যতম সাক্ষী শাহেদুল ইসলাম সিফাত জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আশা করি বিজ্ঞ আদালত ন্যায় বিচার করবেন। মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস জানান, মামলার বিষয়ে নতুন করে বলার কিছু নেই। বিচার কাজ দ্রুত শেষ হওয়াটা সাক্ষীদের উপর নির্ভর করবে। এটা দ্রুত সময় হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে। সব সাক্ষীর হয়তো একরকম যেটা নাও হতে পারে, এটা সাক্ষী টু সাক্ষী ডিপেন্ড করবে। আমরা আশাবাদী, অত্যন্ত আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো। এদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, বাদী পক্ষের সাক্ষ্যের সঙ্গে মামলার এজাহারের মিল নেই। এজাহার, অভিযোগ এবং সাক্ষীর জবানবন্দির এগুলোর বিষয়ে নিশ্চয়ই আইনগত যুক্তিতর্ক হবে এবং তার পরবর্তী পর্যায়ে আদালত তার রায়ের মধ্যে বিবেচনা করবেন যে এটাকে তিনি কিভাবে দেখবেন। অন্যদিকে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণের সময় কাঠগড়ায় আসামি বরখাস্ত ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ঘটনায় পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়াকে প্রধান করে কমিটিও করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আফগানিস্তান প্রসঙ্গ। আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক নাগরিকদের উদ্ধারে কাজ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। G7 এর ভার্চুয়াল আলোচনায় এই আশ্বাস দেন তিনি। এদিকে আফগানিস্তানের সহায়তা স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে তালেবান উত্থানে বিতর্কের মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রসহ নানা দেশে বাইডেনকে নিয়ে চলছে সমালোচনা। এই অবস্থায় G7 এর ভার্চুয়াল সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন জানান, 31 আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে মানুষদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে। প্রক্রিয়াটি দ্রুত শেষ করার আশা প্রকাশ করেন তিনি। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি আর তালেবানদের বিশ্বাস করতে পারছেন না, আর তালেবানরা মানুষদের সরাতে সময় বাড়াতে অস্বীকৃতিও জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে কাবুল বিমানবন্দরে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে, যারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া। তালেবানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো আফগানকে দেশ ছেড়ে যেতে উৎসাহ না দেওয়ার জন্য। আফগান গণমাধ্যম, হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি স্থানীয় সরকারের কাজ পুনরায় চালু করার আশ্বাস দেওয়া হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। আফগানিস্তানের মেধাবীদের নিয়ে দেশ পরিচালনা করার কথা জানিয়েছেন মুখপাত্র সোহায়েল শাহিন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ল্যান্ডিং পয়েন্ট পরিবর্তনের দাবি, টাইগার পাসের সৌন্দর্য রক্ষায় একমত বিশিষ্টজনেরা। 6 নদীর পানি 7 পয়েন্টে বিপদসীমার উপর, তীব্র ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত। আবার আমন্ত্রণ রাত 11টায় সংবাদে। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক রূপ দিতে বড় বাধা বিএনপি, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় আওয়ামী লীগ নেতারা আরও বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান সরাসরি জড়িত এবং তার নির্দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। যার মরণোত্তর বিচারেরও দাবি করেন তারা। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির আয়োজনে শোক দিবসের ভার্চুয়াল আলোচনা। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদেশে খুনের রাজনীতির পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এছাড়া দেশের উন্নয়নের বড় বাধার নামও এই দলটি। বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতেও সবচেয়ে বাধা এই দলটি। তাদের ষড়যন্ত্রের রাজনীতি, সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতাও বদলায়নি। ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে রূপান্তরিত করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জিয়াউর রহমান খুনের সাথে জড়িত, সুতরাং যারা আমাদেরকে উপদেশ দেন তারা দয়া করে বঙ্গবন্ধু হত্যা মামলার
বিচারের সেই সকল সাক্ষ্য প্রমাণ দেখবেন, তথ্য উপাত্ত দেখবেন, তারপরে উপদেশ দিবেন, আর না হলে বিচারের কাছে আপনাদেরকেও দাঁড়াতে হবে। এছাড়া শোক দিবসের অন্য এক আলোচনায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ৭১-এর ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে ৭৫-এ। ৭৫-এর নেপথ্যের কারিগর খনি জাহামান এবং তাদের পরিবারের মুখোশ এখনো পুরোপুরি উন্মোচিত হয় নাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এটা সকলেই জানে, কিন্তু আমরা চাই এটা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এই ইতিহাসটাকে প্রকাশ করা হোক। আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, পাকিস্তানি ভাবধারায় দেশকে ফিরিয়ে আনতে মুস্তাক জিয়া চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযোদ্ধা দলের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও সেই চেতনাকে বিশ্বাস করে না। আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপির মহাসচিব। এই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে তাদের পদত্যাগ করে এখানে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মাহবুব খান এই পরোয়ানা জারি করেন। এ সময় ইশতিয়াককে গ্রেপ্তারে দাউদকান্দি থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। মামলার বাদী খন্দকার জাবির আহমেদ সারোয়ার বলেন, খুনি মোশতাকের ছেলে খন্দকার ইশতিয়াক ওয়ারিশদের স্বাক্ষর জাল করে পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রি সহ নানা ধরনের প্রতারণা করে অন্যদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। তার নির্দেশে এসব জালিয়াতির কাজ চালিয়ে যাচ্ছেন মোশতাকের বাড়ির কেয়ারটেকার নিজাম উদ্দিন। এছাড়া কানাডায় বসে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনীও নিয়ন্ত্রণ করছেন খুনি মোশতাকের ছেলে। চট্টগ্রামে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ল্যান্ডিং পয়েন্ট নিয়ে এবার নতুন বিতর্ক। নৈসর্গিক সৌন্দর্য ঘেরা টাইগার পাসের দুই পাহাড়ের মাঝে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবি তুলেছেন চট্টগ্রামের সাবেক বর্তমান মেয়র সহ বিশিষ্টজনেরা। নৈসর্গিক সৌন্দর্য আর ঐতিহাসিক স্থাপনা রক্ষায় সড়কটির ল্যান্ডিং পয়েন্ট পরিবর্তনের দাবি তুলেছেন তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস। পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ৪ লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি একনেকি সভায় অনুমোদন পায় ২০১৭ সালের ১১ জুলাই। নির্মাণ কাজও পরের বছরের নভেম্বরে। আগ্রাবাদ শেখ মুজিব রোডের চৌমুহনীপুর পর্যন্ত বসে গেছে ফিলার। প্রকল্প ব্যয় ২,৮৫৪ কোটি ৫৬,১২,১১৩ টাকা। সরকারি অর্থায়নে প্রায় ১৬.৫ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। চট্টগ্রামে প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক সৌন্দর্যকে ধ্বংস করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। দেওয়ানহাট মোড় থেকে টাইগার পাস হয়ে লালখান বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হলে চট্টগ্রামের সৌন্দর্য নষ্ট হবে বলে মনে করেন সাবেক এই মেয়র। এজন্য ল্যান্ডিং পয়েন্ট পরিবর্তনেরও দাবি জানান তিনি। এয়ারপোর্ট পর্যন্ত যেটা এক্সপ্রেসওয়ে করতেছে সেটাতে কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু সেটা দেওয়ানহাটের দক্ষিণে আপনি শেষ করে দেন, এদিকে আর আসার কোনো প্রয়োজন নাই। তাহলে সরকারের কমপক্ষে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা বেঁচে যাবে। বিরোধী অবস্থানে বর্তমান মেয়রও, এজন্য সিডিএকে চিঠিও দিয়েছেন তিনি। টাইগার পাস, সিআরবি, আমবাগান এই সেক্টর এই প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখেই যাতে এই ফ্লাইওভারটা করা হয়। সমস্যার সমাধানে উভয় সংস্থাকে সমঝোতায় আসার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র এই নেতা। সিটি এবং সিটি কর্পোরেশন বসে সুযোগ যদি থাকে অবশ্যই এটা চেঞ্জ করা উচিত। টাইগার পাসের নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। পদ্মা, যমুনা, তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। ৬ নদীর পানি ৭ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে তীব্র ভাঙন, কোথাও কোথাও প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ব্রহ্মপুত্রে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্লাবিত হয়েছে সদর উপজেলা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিস্তীর্ণ এলাকা। এসব এলাকার প্রায় 15,000 মানুষ পানিবন্দী। ডুবে গেছে কয়েকশো একর ফসলি জমি। চলাফেরা কষ্ট, গরু ছাগলের কষ্ট, রান্না বাড়া কষ্ট। পানি ভেঙে ভেঙে মাটি পড়ে যাচ্ছে দুয়েরটা, আর আপনার ফসলপাতি সব নষ্ট হয়ে গেছে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি আবারও বাড়তে শুরু করেছে। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার 405টি চর, দ্বীপচরের নিম্নাঞ্চলে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। তীব্র হয়েছে নদ নদীর ভাঙন। 1 টাকা করে চাপা পড়ে, মনে হয় 1 কালি 2 কালি একবারে যায়। খুব আমরা বিপদত পড়ি আছি। 8টা বাড়ি 2-3 দিনে হুড় হুড় করে ভাঙি নদীতে পড়ে গেল। গঙ্গাধার নদী বানা এমন ভাঙন শুরু করে দিয়েছে, বাড়ি ঘর সরে আমরা করতে পারতেছি না। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ সবগুলো নদীতে পানি বেড়েছে। এতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ির বিভিন্ন এলাকায়। নদী ভাঙে নাইছে, নদী মনে করে গেছি তো মনে করে ভিটা মধ্যে নদীতে পড়ছে। রত্না জামান, 21 টেলিভিশন। এবার শোকাবহ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধান ও নির্দেশনায় তৈরি আইনি কাঠামোই রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্মাণ করেছে। জাতির পিতা রাজনৈতিক দর্শন, দেশের মূল সংবিধান সহ তার সময়কালে প্রণীত আইনের সাথে এই ঐতিহাসিকভাবে সম্পৃক্ত। সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু দর্শকের আলোকে বর্তমানেও আইন প্রণয়ন করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত শাকিরা আরজু রিপোর্টে। স্বাধীনতার পর যখন একটি দেশ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তখন হাল ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা যেমন বাংলার বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষকে মুক্ত করেছেন, তেমনি 1972 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেই সংবিধান প্রণয়নের মাধ্যমে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে সুপ্রতিষ্ঠিত করেন। সংবিধান সংরক্ষণে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠায় ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন বঙ্গবন্ধু। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা সহ বিচার ব্যবস্থার প্রক্রিয়া প্রণয়নে দেশ পরিচালনায় বঙ্গবন্ধু দৃঢ় প্রত্যয়েরই প্রতিফলন ঘটেছে। জানুয়ারি মাসের 10 তারিখ 1972 সালে দেশে ফিরে আসার পর থেকে যেই আদলে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, যেই ভিত্তি তিনি স্থাপন করে গেছেন, আমরা কিন্তু এখন আইনগুলিতে সেই আদর্শ এবং সেই ভিত্তির উপরে নির্ভর করেই করি। জাতির পিতা জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। খুব কাছ থেকে দেখেছেন কারাবন্দীদের এবং পাকিস্তানিদের বিচারহীনতা। বিচার ব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা, মূল্যায়ন, ভাবনা 60-70 বছর আগের হলেও বঙ্গবন্ধু যেন বর্তমান সময়ের বাস্তবতাকেই তুলে ধরেছেন। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান, সরবরাহ ব্যবস্থা সহজ করার তাগিদ। যুক্তরাজ্যে করোনা শনাক্ত 30,000 ছাড়িয়েছে, ভারতে কমছে আক্রান্ত ও মৃত্যু। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রত্যাবাসনে শুধু উদ্যোগ আর প্রচেষ্টা। রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় লাভের 4 বছর পার হয়েছে, কিন্তু বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনও মিয়ানমারে ফিরতে পারেননি। দুঃসহ স্মৃতির 5ম বছরে নিজ ভূমিতে ফেরার প্রত্যাশায় রোহিঙ্গারা। বিশ্লেষকদের পরামর্শ, প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে আর নেতৃত্বের ভূমিকায় থাকতে হবে বাংলাদেশকেই। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 25 আগস্ট 2017 মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু, বুথিডং ও রাসেডং জেলা নিরস্ত্র রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নেমে আসে সশস্ত্র বাহিনী ও ধর্মান্ধ বৌদ্ধ গোষ্ঠীর নারকীয় হামলা। নির্বিচারে চলে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধযজ্ঞ। বিরানভূমির রূপ পায় রাখাইন। ঠিক তখনই বাংলাদেশের সীমান্তে ছুটে আসে লাখো লাখো বাস্তুচ্যুত রোহিঙ্গা। প্রয়োজন একটি নিরাপদ আশ্রয়। বিপন্ন মানবতাকে বাঁচাতে সীমাবদ্ধতার পরও মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উন্মুক্ত হল টেকনাফ উখিয়ার বিস্তৃত সীমান্ত।
হাজার হাজার একর বনভূমি পাহাড় উজাড় করে ব্যবস্থা হলো আশ্রয়ের। 34টি ক্যাম্পে 11 লাখেরও বেশি ভিনদেশি মানুষকে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এখন বাংলাদেশে। দ্বিপাক্ষিক থেকে বহুপাক্ষিক এমনকি ইস্যু গড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত। নিজ নাগরিকদের তালিকা যাচাই বাছাইও করেছে মিয়ানমার। 15 নভেম্বর 2018 এবং 22 আগস্ট 2019 দুই দফায় ভেস্তে গেছে প্রত্যাবাসন। করোনার মধ্যেও চীনের মধ্যস্থতায় কয়েক দফায় বৈঠকও হয়েছে, কিন্তু সামরিক শাসন আসার পর হয়নি কোনো অগ্রগতি। গত 4 বছরে বাংলাদেশের ক্ষেত্রে কি জিনিস চেষ্টা করা হয়েছে এবং সেখান থেকে যদি এখানে পরিবর্তন করতে হয়, অর্থাৎ আমি বলছি যে এটা ওই ওয়ান সাইজ ফিট ফর অল এভাবে হবে না। এত মানুষের চাপ বাংলাদেশ আর বইবে কতদিন? বিশ্লেষকরা বলছেন এখন সময় এসেছে প্রত্যাবাসনকে ত্বরান্বিত করতে আঞ্চলিক প্ল্যাটফর্মে নেতৃত্ব দিয়ে মিয়ানমারকে চাপে রাখা। সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা নেতৃত্ব দিতে পারে কূটনৈতিক পর্যায়ে এবং রাজনৈতিক পর্যায়ে, এক ধরনের একটা জোট, বিশেষ করে যেসব দেশে রোহিঙ্গারা আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত এবং চীনকে থাকার দরকার হবে, যেখানে সে মায়ানমারকেও ইনভাইট করতে পারে এবং সেখানে পর্যবেক্ষক হিসেবে আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলি, আমেরিকা যুক্তরাজ্য, এদের একটা অবজারভারের ভূমিকা থাকতে পারে। ঠিক এখনই মিয়ানমারে সম্ভব না হলেও তৃতীয় কোনো দেশেও হতে পারে তাদের প্রত্যাবাসন। আর পাশাপাশি রোহিঙ্গাদের ব্যবস্থাপনায় উন্নয়ন সহযোগীদের বর্তমান কর্মকাণ্ড পুনর্মূল্যায়নও জরুরি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা দেশে ফিরতে চায়। উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গাদের দাবি, জাতিগত পরিচয় ও অধিকার ফিরিয়ে দিলে তারা স্বদেশে ফিরবে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 4 বছর আগে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৌঁছায় লাখ লাখ রোহিঙ্গা। এরপর রোহিঙ্গাদের জন্য হাজার হাজার একর বনভূমি পাহাড় উজাড় করে তাদের আশ্রয় দেয়া হয়। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি ক্যাম্পে আশ্রয়ে রয়েছেন 11 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে কক্সবাজারের ক্যাম্প থেকে 19,000 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। এদিকে উখিয়া ও টেকনাফে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ স্থানীয় জনগোষ্ঠীর নানা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। রোহিঙ্গারা 4 বছরে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে পড়েছে, বিশেষ করে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, খুন, অপহরণ সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা দিন দিন জড়িত হয়ে পড়ছে, যার ফলে আমরা যারা স্থানীয় রয়েছি তারা প্রতিনিয়ত আতঙ্কে বসবাস করছে। এর আগে 2 দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি। রোহিঙ্গাদের দাবি, তাদের নাগরিকত্ব, জাতীয় পরিচয়, জায়গা জমি ও গণহত্যার বিচারের নিশ্চয়তা। আর জানমালার হেফাজত লই আর হক লইরে আর নিজের ওয়াতনের মাঝে জন মাদারল্যান্ড আর কানো মাঝে যাই বললাই প্লানি অনেকখান আর ইন্টারন্যাশনাল প্রোটেকশন লেরে লাইফ গ্যারান্টি লাইফ সিকিউরিটি লেরে কেঙ্গুরি আর দেশত আর জাকিবে আমাদের নিরাপত্তায় একটা কার্ড ছিল, ওইটা কার্ডটা আমাদেরকে দিলে সবাই আমরা চলে যাব। এদিকে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি, মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কখন শুরু হবে তার নিশ্চয়তা নেই। ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি। তাদেরকে একসময় তাদের দেশে ফেরত যেতে হবে এবং তারাও মানসিকভাবে এটি প্রস্তুত আছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করছে বাংলাদেশ সরকার। রত্না জামান, 21 টেলিভিশন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ভোক্তাদের মাঝে খাদ্যের মান নিয়ে যে সংশয় রয়েছে তা দূর করতে উৎপাদক ও পরিবেশকদের এগিয়ে আসতে হবে। এদিকে খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা সহজ করার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। তৈদুর রহমানের রিপোর্ট। করোনাকালে নিরাপদ খাদ্য এবং এর সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার করণীয় নিয়ে আলোচনা করতেই ঢাকা চেম্বারের এই আয়োজন। এ সময় বক্তারা বলেন, করোনার কঠিন বিধিনিষেধের মধ্যে ই কমার্স প্রতিষ্ঠানগুলো ভোক্তার কাছে খাদ্যসহ বিভিন্ন পণ্য পৌঁছে দিয়েছে। তবে খাদ্যপণ্যের মান এবং এর সরবরাহ ব্যবস্থায় রয়েছে নানা সমস্যা। প্রাইসেস থাকতে হবে, যেটা অ্যাটলিস্ট একটা সমন্বয়তা। আমরা গত 1 বছরে দেখেছি
তেলের দাম বৃদ্ধি হয়ে আপনার অলমোস্ট 30% বেড়ে গেছে। সো একটা রেস্টুরেন্টের কিন্তু ওয়ান অফ দ্য মেইন র মেটেরিয়ালস হচ্ছে গিয়ে তেল। ফুল চেইন ম্যানেজমেন্ট এটা একদমই আমাদের দেশে এলিয়েন একটা আইডিয়া, ভ্যালু চেইনের ম্যাক্সিমাম লোক বুঝে না। উপরন্তু এটা ভেরি এক্সপেন্সিভ এবং টেকনোলজিক্যালি উই আর নট ইয়েট রেডি টু ডেলিভার দিস কাইন্ড অফ টেকনোলজি, যেটা আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয়। কিন্তু আমরা যেহেতু এটার অ্যাওয়ারনেস খুব লো, আমরা বাজেটে সেরকম সুবিধা তো পাই না। এছাড়া ভ্যাট ট্যাক্স আরোপের কারণে ই কমার্স খাতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান কেউ কেউ। যে এই ধরনের একটা মার্কেট যখন বুমিং, তখনই নতুন অর্থ বছরে বা বাংলাদেশ সরকার 15% ভ্যাট বসিয়ে দিল ফেসবুক কমার্সের উপরে। এইটা কিন্তু আমাদের এই যে সিএমএসএমই খাত ভিত্তিক যেসব ছোটখাটো ব্যবসায়ীরা আছে, বিশেষ করে মহিলারা যারা ধরেন এই ধরনের ব্যবসায় জড়িত, তাদের জন্য এটা কিন্তু বেশ একটা আঘাত করবে। বক্তারা জানান মহামারীর মধ্যেও বাংলাদেশের কৃষি উৎপাদন ভালো হয়েছে, ফলে অন্যান্য খাতে বেকার হয়ে পড়া অনেক শ্রমিকের কর্মসংস্থানও হয়েছে কৃষিতে। কৃষি খাতের গুরুত্ব সব সময় আছে মন্তব্য করে বাণিজ্যিকভাবে এই খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী। কিভাবে এগুলোকে এক্সপোর্ট করা যাবে, তার জন্য কয়েকদিন আগে আমরা একটা সেমিনার করেছি, দায়িত্ব দিয়েছি। আম কিভাবে আম এক্সপোর্ট হয়, আমরা ইথনিক মার্কেটে এটা করি। 1 বিঘা জমিতে 100 মনেরও বেশি আলু হয়। সেই আলু আমরা তো বিক্রি করতে পারে না চাষিরা। যে বছর আমরা এবার চিঠি দিছি এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে সব ত্রাণের মধ্যে, রিলিফের মধ্যে এগুলো দেওয়ার জন্য। নিরাপদ খাদ্য নিশ্চিতে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল ও চিনির দাম কিছুটা বাড়ায় অতি মুনাফালোভী ও কালোবাজারিরা যেন সুযোগ নিতে না পারে, সেজন্য তৃণমূলে নজরদারি বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপণ্যের মজুদ, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে সভা শেষে সচিব তপন কান্তি ঘোষ বলেন, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, চাল আমদানিরও অনুমতি দেওয়া হয়েছে। তারপরেও এক শ্রেণীর ব্যবসায়ী সুযোগ পেলেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে বেশি তৎপর বলে জানান বাণিজ্য সচিব। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে তার স্মরণে শুরু হতে যাচ্ছে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবা ফেডারেশনের উদ্যোগে ৩ দিন ব্যাপী ৯ রাউন্ডে সুইস লিগ পদ্ধতিতে এই প্রতিযোগিতা হবে। বাংলাদেশ সহ প্রায় ২০টি দেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে অংশগ্রহণের জন্য। প্রতিযোগিতায় মোট $১০,০০০ মার্কিন অর্থ পুরস্কার দেওয়া হবে, যার মধ্যে মূল পুরস্কার থাকবে $৭,৫০০ মার্কিন আর বাংলাদেশের খেলোয়াড়দের জন্য $২৫০০ মার্কিন। এ সময় উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহসভাপতি KM শহীদুল্লাহ, সাইব পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অপহরণের পর মুক্তিপণ দাবি, রংপুর সিআইডির এএসপি সহ 5 জন কারাগারে। ডেঙ্গু পরিস্থিতিতে উদ্বিগ্ন সরকার, বর্ষা মৌসুমে 4 মাস আগে মশার হটস্পটের তালিকা চাইলেন মেয়ররা। গণটিকার দ্বিতীয় ডোজ 7 সেপ্টেম্বর থেকে, করোনায় আরও 114 মৃত্যু, শনাক্তের হার নামল 15%-এর নিচে। কাঠগড়ায় ফোন আলাপের ঘটনায় 3 পুলিশ প্রত্যাহার, সিনা হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 সেপ্টেম্বর। এবং আফগানিস্তানে বিশ্বব্যাংকের সহায়তায় স্থগিত, কাবুলে আটকে পড়াদের উদ্ধারে কাজ করবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে, আর ভিজিট করুন 21htv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন, facebook.com 2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।